সাধারণ বিজ্ঞানের পার্ট 10 নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তো প্রথম কোশ্চেন, জ্বর কমানোর ওষুধের কী নামে পরিচিত? সেটা হচ্ছে অ্যান্টিপাইরেটিক। অ্যান্টিপাইরেটিক হলো কি? অ্যান্টিবায়োটিক একটি ওষুধ যা জ্বরকে হ্রাস করে। অ্যান্টিবায়োটিকের কারণে হাইপোথ্যালামাস এবং প্রোস্টাগ্ল্যান্ডিন পরিচিত তাপমাত্রা বৃদ্ধিকে নাকচ করে, দেহের তাপমাত্রা কমাতে কাজ করে, যার ফলস্বরূপ জ্বর হ্রাস পায়। অ্যাডিশনাল ইনফরমেশনস, বারবিটুরেটস হলো এক ধরনের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র বা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম সিএনএস বা ডিপ্রেসেন্ট, যা অনিদ্রা, খিঁচুনি, মাথা ব্যথার চিকিৎসার জন্য ব্যবহৃত হয়। অ্যান্টিসেপটিক শরীরে বহির্ভাগের জীবাণুর বৃদ্ধির হার কমাতে এবং সংক্রমণ প্রতিরোধ করতে সাহায্য করে। অ্যান্টিবায়োটিকের মধ্যে অনেকগুলি শক্তিশালী ওষুধ অন্তর্ভুক্ত, যা ব্যাকটেরিয়াকে হত্যা করে এবং তার বৃদ্ধি ধীর করে। এগুলি ব্যাকটেরিয়া সংক্রমণের চিকিৎসা করে। নেক্সট কোশ্চেন, 2 নম্বর কোশ্চেন, কোন বিজ্ঞানী পারমাণবিক ভরের ক্রম অনুসারে মৌলগুলির পর্যায় সারণীতে সজ্জিত করেছিলেন কে? সেটা হচ্ছে দিমিত্রি মেন্ডেলিভ। দিমিত্রি মেন্ডেলিভ পারমাণবিক ভরের ক্রম অনুসারে মৌলগুলির পর্যায় সারণীতে সজ্জিত করেছিলেন। কি পয়েন্টস: 1. পর্যায় সারণীর জনক হলেন মেন্ডেলিভ। 2. মেন্ডেলিভ পর্যায় সারণী 1869 সালে। 3. এটি মেন্ডেলিভের পর্যায়ক্রমিক সূত্রের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে, যেখানে বলা হয়েছে যে মৌলগুলি বৈশিষ্ট্যগুলির তাদের পারমাণবিক ভরের পর্যায়ক্রমিক ক্রিয়া। আধুনিক পর্যায়ক্রমিক সূত্র হলো, সেটা হচ্ছে যে আধুনিক পর্যায়ক্রমিক সূত্র মোসলি আবিষ্কার করেছিলেন। মোসলির মতে যে মৌলগুলি ভৌতিক এবং রাসায়নিক বৈশিষ্ট্যগুলি তাদের পারমাণবিক সংখ্যার পরাক্রমিক ক্রিয়া। আধুনিক পর্যায় সারণী হচ্ছে কি? এই মৌলগুলি আউফ বা রূপরেখার কেবল একটি রৈখিক উপস্থাপনা এবং 118টি মৌল রয়েছে। আধুনিক পর্যায়ক্রমিক সারণীটি যেভাবে শ্রেণীবদ্ধ করে সেটা হচ্ছে 4টি ব্লকে হয়। প্রথমটা হচ্ছে এস ব্লক, দ্বিতীয় হচ্ছে পি ব্লক, 3 হচ্ছে ডি ব্লক, 4 হচ্ছে এফ ব্লক। অ্যাডিশনাল ইনফরমেশন, যে বয়েলের সূত্র অনুযায়ী একটি ধ্রুবক তাপমাত্রায় গ্যাসের একটি নির্দিষ্ট ভরের পরিমাপের চাপের সাথে বিপরীতভাবে সমানুপাতিক হতে পারে। তারপরে উইলিয়াম র্যামসে ছিলেন একজন স্কটিশ রসায়নবিদ, যিনি নোবেল গ্যাসগুলি আবিষ্কার করেছিলেন এবং 1904 সালে রসায়নে নোবেল পুরস্কার পেয়েছিলেন। নেক্সট কোশ্চেন, 3 নম্বর কোশ্চেন, জেলিফিশ ড্যাশ ফাইলামের অন্তর্গত? সেটি হচ্ছে সিনাডাইরিয়া। কি পয়েন্টস ইম্পর্টেন্ট: বৈজ্ঞানিক নাম সাইফোজোয়া, ফাইলাম হলো সিনাডারিয়া, উচ্চ শ্রেণী বিভাগ হচ্ছে মেডুসোজোয়া, পদমর্যাদা শ্রেণী, রাজ্য হচ্ছে প্রাণী। 1 নম্বর পয়েন্ট, সমস্ত সিনাডারিয়া কোইল্যান্টেরাটা জলজ সামুদ্রিক প্রাণী। 2. তাদের দেহকোষের 2টি স্তর দ্বারা গঠিত থাকে। একটি শরীরে বাহ্যিক কোষ গঠন করে, অন্যটি দেহের আভ্যন্তরীণ আস্তরণ গঠন করে। 3 নম্বর পয়েন্ট, এই প্রাণীগুলো সাধারণত উদীয়মান দ্বারা অযৌনভাবে প্রজনন করে। 5 নম্বর পয়েন্ট, এটি ইন্দ্রিয় অঙ্গগুলি রিসেপ্টর, যেটি সংবেদনশীল নিউরনের মাধ্যমে তথ্যকে স্নায়ুতন্ত্রের মধ্যে উপযুক্ত স্থান পাঠায়। নেক্সট কোশ্চেন, 4 নম্বর কোশ্চেন, 10 ভোল্ট এর বিভব পার্থক্য থাকা দুটি বিন্দুতে 3 সি আধান স্থানান্তর করতে কত পরিমাণ কার্য করতে হবে? এটি হবে 30 জুল। ইম্পর্টেন্ট কি পয়েন্টস, যে প্রদত্ত যে আধান কুলম্ব হচ্ছে 3 সি আর বিভব পার্থক্য হচ্ছে 10 ভোল্ট। তার মধ্যে ওয়ার্ক ডান কি? ডাব্লিউ ইজ ইকুয়াল টু ভি ইন্টু কিউ। 10 হচ্ছে আমাদের কি ভোল্ট, আর কুলম্ব কত হচ্ছে 3, তাহলে গুণ করে দিলে হচ্ছে কত ডাব্লিউ, 30 জুল আমাদের কার্য করতে হচ্ছে। নেক্সট কোশ্চেন, 5 নম্বর কোশ্চেন, নিম্নলিখিতের মধ্যে কি প্রথম এই সিদ্ধান্ত বর্ণিত হয়েছে যে শূন্যস্থানে সমস্ত একই ত্বরণ জি সহ পড়ে এবং একই সময় মাটিতে পৌঁছায়? সেটি করেছেন গ্যালিলি। কি পয়েন্টস, গ্যালিলি প্রথম এই সিদ্ধান্ত উপনীত হন যে শূন্যস্থানে সমস্ত বস্তু একই ত্বরণ জি নিয়ে পড়ে এবং একই সময় মাটিতে পৌঁছায়। 1 নম্বর
বলছে যে বস্তুর ত্বরণ মহাকর্ষীয় ত্বরণের সমান। বস্তুর ভর, আকার এবং আকৃতি বস্তুর গতি বর্ণনা করার জন্য একটি বিষয় নয়। তাই সমস্ত বস্তু আকার, আকৃতি বা ওজন নির্বিশেষ একই ত্বরণ সহ মুক্ত পতন হয়। শূন্যস্থানে একই পালক একটি বলের মতন একই হারে কাজ করে। অসাধারণ পর্যবেক্ষণ যে সমস্ত মুক্ত পতনশীল বস্তু থাকে একই ত্বরণের সাথে পড়ে তা গ্যালিলিও প্রথম প্রস্তাব করেছিলেন। ইম্পর্টেন্ট পয়েন্টস যে গ্যালিলিও সময় অতিক্রান্ত দূরত্বের মধ্যে সম্পর্ক নির্ধারণের জন্য একটি আনত সমতল একটি বল ব্যবহার করে পরীক্ষা চালিয়েছেন। তিনি দেখতে পান যে দূরত্বটি সময়ের বর্গের উপর নির্ভর করে বলটি বাঁকের নিচের দিকে যাওয়ার সাথে সাথে বেগ বৃদ্ধি পায়। পরীক্ষায় ব্যবহৃত বলের ভর নির্বিশেষে সম্পর্ক একই ছিল। পরীক্ষাটি সফল হয়েছিল কারণ তিনি পতনশীল বস্তুর জন্য একটি বল ব্যবহার করেছিলেন এবং বল সমতলের মধ্যে ঘর্ষণ বলের চেয়ে অনেক কম ছিল।